Good morning. Uh, Welcome to the bear market, I suppose. কেন শুক্রবার যেভাবে ক্র্যাক করলো বাজার সেটা আননার্ভিং এবং বেশি আননার্ভিং আমার কাছে ব্যাংকিং স্টকস, পিএসইউ ব্যাংকিং স্টকস। হয়তো কোটাক ব্যাংক কিংবা ইন্ডাসইন্ড ব্যাংক, পিএস ব্যাংক হয়তো হোল্ড করছে, বাট সেটা কোনো বড় লজিক নয়। আপনি যদি পিএসইউ ব্যাংকগুলো দেখেন সেগুলো তো একদম ভীষণ খারাপ হয়ে গেল। হওয়ারই কথা ছিল, বিকজ আরবিআই ইজ গোইং টু ওপেন দ্য প্যান্ডোরাস বক্স এবং দ্য এনপিএ প্রভিশন যা হবে আমার মনে হয় অনেক তাবৎ বড় বড় ব্যাংকের এই কোয়ার্টারে লস এসে যাবে অ্যাবসলিউটলি। এবং আমরা যা দেখতে চাই যে কাদের জন্য এসব এনপিএ হয়েছে এবং সেই করসপন্ডিং কোম্পানিজগুলো, ধরুন ডিএলএফ এর জন্য একটা এনপিএ বিরাট হয়েছে, ধরুন এসবিআই, তাহলে আমরা জানবো ডিএলএফ এর অবস্থাটা কী। এবং সেই ক্ষেত্রে ডিএলএফ যদি 100 টাকা দাম হয় সেটা 50 টাকা হয়ে যাওয়াটা কোনো আশ্চর্যজনক ব্যাপার নয়। সো দের ইজ এ কাইন্ড অফ আ রিঅ্যাসেসমেন্ট অফ দ্য এন্টায়ার ইন্ডিয়ান কর্পোরেটস যারা লোন নিয়ে ফেরত দেয়নি বহু বছর এবং সেটাকে ব্যাংকগুলো কায়দা করে আরবিআই রুল এখানে ওখানে টুইস্ট করে ওটাকে ম্যানেজ করে এতদিন ধরে আমাদের সামনে যেটা দেখিয়ে আসছিল, that was a false story and that is coming out, that is getting revealed. So this is one of the biggest problems of the Indian market, যে আমরা বিদেশি দিকে তাকিয়ে অনেক কিছু ভাবছি, বাট আমাদের ইনহারেন্ট যে প্রবলেমগুলো ছিল সেগুলো প্রকাশ্যে আসছে। এক হিসেবে লং টার্ম খুব ভালো, বাট এই লং টার্ম করতে গিয়ে 186 টাকার ওই স্টেট ব্যাংক 150 টাকা হলে পর বুঝতে পারছেন ব্যাংক নিফটি এবং নিফটি কী হবে না হবে। অবভিয়াসলি ব্যতিক্রমটা হবে বিপিসিএল অ্যান্ড এইচপিসিএল অ্যান্ড আইওসি অ্যান্ড মেবি ইনফোসিস আর মেবি রিলায়েন্স। কারণ রিলায়েন্স ইনফোসিস দিয়ে বাজার আপনি জবরদস্তি আটকে রাখছেন, যেটা ঘটিয়েছিল গত সপ্তাহে। এবং সেই জবরদস্তি আটকাবার জন্যে যেটা ঘটলো সেটা হচ্ছে যে আজ নিফটিটা গিভ আপ করলো। বেসিক্যালি গিভ আপটা করলো, দ্যাট ডাজন্ট মিন দ্যাট রিবাউন্ড করবে না। আমার প্রবলেম হচ্ছে রিবাউন্ড হলেই আপনি স্টোরিগুলো সব ভুলে যাবেন এবং আপনি যথারীতি কিনে বসবেন। মিড ক্যাপে মাহেম শুরু হয়েছে, কারেকশন শুরু হয়েছে। মিড ক্যাপ ইন্ডেক্স ভীষণ ভালনারেবল এবং বারে বারে পড়বে। সুতরাং মিড ক্যাপের যে সুন্দর ইন্টারেস্টিং স্টোরি দিয়ে আমরা বেশ বাজারে আনন্দ পাচ্ছিলাম সেটা কিন্তু এখন মোটামুটিভাবে গণ্ডগোলের পর্যায়ে চলে গেল। এবং সেই মুহূর্তে যেটা হবে যে রিডেমশন প্রেশার আসবে মিউচুয়াল ফান্ডের ওপর, যেটা হবে যারা ট্রেডার্সরা পয়সা বানাচ্ছিল ইন টার্মস অফ প্লেয়িং দ্য মিড ক্যাপ, তাদের মুশকিলে পড়বে। এবং অনেক ক্ষেত্রে ভ্যালুয়েশন ওয়াজ স্টুপিড, বেবি স্টুপিড এখন মনে হচ্ছে, বাট সেগুলো সন্দেহ যতবার করেছি তারপরে নতুন নতুন যেভাবে দাম হয়েছে তাতে আর ভ্যালুয়েশন নিয়ে ভাবিনি এবং মনে করেছিলাম যে এগুলোই ঠিকঠাক ভ্যালুয়েশন হতে হবে। এটা চলে, এটা বাজার অ্যাডজাস্টমেন্টটা চলে, এই করতে করতে বাজার বটমিং আউট করবে। এবং যেই মুহূর্তে নিফটি যে মুহূর্তে যেভাবে চলছে 100-200 রিকভারি হওয়াটা রুল আউট করবো না আমি। যখন তখন ডেড ক্যাট বাউন্স হতে পারে। ইনফ্যাক্ট বোধহয় আগের বারের প্রোগ্রামে আমি বলেইছিলাম যে দিস আর অল ডেড ক্যাট বাউন্সেস, যদি আরও রেড ক্যাট বাউন্স দু একবার হয় ওটাকে ইগনোর করবেন, গো শর্ট অন দ্য মার্কেট। টিপিক্যালি কতগুলো ট্রেডিং আইডিয়াস আমি দিতে পারি। একটা যে পিএসইউ ব্যাংকস অ্যাক্রস দ্য সেক্টর মোটামুটি দেখে শুনে বেছে দেবেন। আর কিছু না, ইন্টারনেটে কোনোদিন 1 টাকা 2 টাকা পাবেন, কোনোদিন 10 টাকা পেয়ে যাবেন, ডিপেন্ডিং অন ব্যাংক নিফটি কতটা ট্যাঙ্ক করছে না করছে। এইটা সঙ্গে মেটাল ডেফিনেটলি। আমার ধারণা রিয়েল এস্টেটের প্যান্ডোরাস বক্সটা খুলবে, সুতরাং রিয়েল এস্টেটও বারে বারে দেখে দেখে বেচতে পারেন। সো আপনাকে একটা বেয়ার স্ক্রিন তৈরি করতে হবে। আপনি যদি বেয়ার স্ক্রিনের মধ্যে 4টে বুলিশ আইটেম রাখেন, যেমন আমি এটা বলি যে আপনি স্টেট ব্যাংক রেখেছেন, কানাড়া ব্যাংক রেখেছেন, আপনি রিলায়েন্স রেখেছেন, এইচপিসিএল রেখেছেন, বিপিসিএল রেখেছেন, কোটাক ব্যাংক রেখেছেন, আপনি কিছুতেই নিফটি বেচে কিংবা কোনো কিছু বেচে আপনি শান্তি পাবেন না। কারণ আপনি সবাই বেঁচেছেন ধরুন স্টেট ব্যাংক, হঠাৎ রিলায়েন্স এমন একটা টান মারলো, স্টেট ব্যাংকটা 4 টাকা বেড়ে গেল, আমি ভাবলাম এরে বাবা ভুল হয়ে গেল। সো ক্রিয়েট আ বেয়ার স্ক্রিন
if you want to play short in this market. And in on that bear screen আপনি যদি মনে করেন নিফটি ভীষণ ডিস্টার্ব করছে, মাঝে মাঝে উপরে চলে যায় মাঝে মাঝে, কারণ নিফটি যদি আপনি ব্যাচেন এবং সেটা যদি আপনার মতো আজকেই হয়েছে, আমার ফ্রাইডেতেই হয়েছিল, I was short on Nifty and I was short on Bank Nifty, and no one wants to come down. Why? Because at some point of time I find Kotak Bank making new highs, Yes Bank making highs at that point of time, Reliance making high. তো কি হয়, কম পয়সায় ভয় ভয় কেটে নিয়ে যে এতক্ষণ ধরে বেঁচে যখন শান্তি পাচ্ছি না, এখন 100 টাকা নিচে পেয়েছি, কিনে নিলাম। তারপরে কি হয়েছে, 300 টাকা পড়ে গেছে। যেমন ধরুন সাইন ল্যাঙ্গুয়েজ মানে সেল সাইন্স নিউলি জেনারেট হয়েছে এসকেএস মাইক্রোতে, এতদিন এটা বুলিশ প্যারামিটারে চলছিল এবং ইট হ্যাজ ব্রোকেন 500 রুপিস। তো এটা তো ঠিক যে আপনি যদি ব্যাচেন 500 টাকা, হয়তো 508-10 টাকা হয়ে যেতে পারে, সেটাই সহ্য করার ক্ষমতা রাখতে হবে। বাট ইটস এ সেল অন রাইজ অর ইটস এ সেল অন ডিপস, ইন সেন্স লাইক ব্রেক করলেই আমার মনে হয় 474 and 464 এই দুটো রিজন পৌঁছে যাবে। Now it's a pseudo finance company and pseudo banking company because যখন ব্যাঙ্কিংয়ে আর ব্যাঙ্ক যদিও ও কোনো নিফটি ফিফটির মধ্যে নেই কিংবা ব্যাঙ্ক নিফটির মধ্যে নেই, বাট একটা ব্যাঙ্কিংয়ে মেলডাউন হলে পর ওর হবে, বিকজ ওরও একটা এনপি ওরিয়েন্টেড ব্যাপার আলটিমেটলি কোথাও না কোথাও আছে। সুতরাং যদি আন্ধ্রা ব্যাংক পড়ে কিংবা একটা গাইডলাইন জেনে নিন, রুপি যদি আরও দুর্বল হয়, ভিক্স যদি 18-18.5 উপর মেনটেন করে, আর অয়েল প্রাইসেস যদি ডাউন করে, বাজার অনেক অনেক নিচে দেখবে। এটা হচ্ছে বেসিক গাইডলাইন। তার মানে এই নয় কি আজকে রাত্রিবেলা ক্রুড বাড়বে না, তো ক্রুড বাড়বে, সোমবার বাজার বাড়বে, তারপর কী হবে, তারপর আবার সেই একই জিনিস হবে, সে সোমবার নয় মঙ্গলবার হতে পারে। So trading will become difficult. You will tend to lose money unless you are focused in one trading, and you have to create a short position in trading. Obviously, selection will not be Reliance. Selection will not be maybe BPCL. Selection may not be some Hindustan Lever. But এরকম kind of selection করলে আপনি বেয়ার খেলতে পারবেন না। আপনি বেয়ার যেমন ধরুন স্টেট ব্যাংক, আন্ধ্রা ব্যাংক কিংবা কানাড়া ব্যাংক কিংবা পিএনবি কিংবা ব্যাংক অফ বরোদা কিংবা এই যতগুলো ব্যাংক, কর্ণাটক ব্যাংক, সব ওভারসোল্ড টেরিটরিতে আছে। ডাজন্ট ম্যাটার এনিথিং টু মি। ওভারসোল্ড ক্যান রিমেন ওভারসোল্ড ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম। It doesn't mean anything. It will subside and it will give you some relief rallies, max. But এই র্যালিগুলো খুব টিমিড র্যালি হবে। আমি নিজে 226 টাকায় স্টেট ব্যাংক বেচে 3 দিন ধরে মোটামুটি 225 আর 24 দেখে দেখে ফেড আপ হয়ে 225 টাকায় কেটে এলাম, তারপরে বাজে। তো আজকে আমি দেখছি ওটা 186 টাকা। আমি 10-12 আগের কথা বলছি। সো এই এলিমেন্ট অফ ধৈর্যটা সাংঘাতিক লাগে। এই ধৈর্যটা না থাকতে পারে আপনি মার্কেটে সার্ভাইভ করতে পারবেন। এবং coming back to mid cap, I think if you have a portfolio of mid cap, you should sell the entire thing at a loss. If there's a loss, if there's a profit, you should sell and just duck. চুপচাপ হয়ে যান, দেখুন কি হচ্ছে। না দেখছেন তাহলে আপনি ধরতে পারবেন না যে কী হচ্ছে এক্স্যাক্টলি, কোথায় কি কোনটা পড়বে, কোন দিন কোন থিমে কোনটা পড়বে আপনি জানেন না। শুক্রবার সকালবেলা পিপামের রেজাল্টের ব্যাপারে আমি হোয়াটসঅ্যাপে বলছিলাম যে ঠিক আছে পিপামের রেজাল্ট আছে, বাড়ছে, বাট 86.5 to 87 হচ্ছে ওর বিরাট রেজিস্ট্যান্স। কী হলো, 86.40 বোধহয় করলো, দিনের শেষে কী করলো 76। তো 50 পয়সার জন্য প্রচুর লোক শর্ট ট্রেড নিতে পারলো না। যা হয় বুলিশ মাইন্ড থাকলে পর ওই বেচতে ছাগল হলে পর খুব মুশকিল আছে। কিনতে পাগল বুঝলাম, বাট বেচতে ছাগল হলে খুব মুশকিল আছে। এবং যারা বেচতে পারে না তাদের জন্য এটা মার্কেট নয়, সুতরাং তারা কিছু করবে না মার্কেটে, চুপচাপ দেখবে। যারা কিনে খেলতে ভালোবাসে, কোনো রকম ভালোবাসা এই মুহূর্তে দেখাবে না। তাতে যদি এই সপ্তাহে বাজার বেড়ে যায়, স্টিল আই উইল হোল্ড মাই ভিউ যে যদি বেড়ে যায়, কোথা থেকে যদি পুল ব্যাক করে, কোথা থেকে যদি ডেড ক্যান বাউন্স আসে, those are to be sold into, very simple as that. এটা স্ট্রাকচারাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মার্কেট। ওয়াই? অনেক কারণ আছে। আমি মনে করি দ্য মেজর কারণ ইজ কারেন্সি। অ্যান্ড কারেন্সিটা বিভিন্নভাবে বিভিন্ন দেশে বিভিন্ন কারণে অ্যাফেক্ট করছে। এবং শেয়ার বাই
এক্সপোর্ট আর্নিংস থেকে আরম্ভ করে ইম্পোর্ট বিল থেকে আরম্ভ করে বিভিন্ন বিভিন্ন অ্যাডভান্টেজ হবে, দ্যাটস নট দ্য ইস্যু। আজকে আপনি তেলের দাম কমেছে বলছেন, ভালো কথা, বাট হোয়াট হ্যাপেন্স টু ডলার টু রুপি? তাহলে আপনার তেলের দাম কমে লাভটা কী হলো? আপনার তো ওখান থেকে ঝাড় খাচ্ছেন। সুতরাং অ্যাপারেন্টলি একটা ডায়ালগ বলা যেতে পারে যে এটার জন্য এটা হয়েছে, বাট উল্টো দিকটা ভাবুন যে আমরা 62 টাকা টু আ ডলার ভার্সেস আজকে 68 টাকা টু আ ডলার। সো হোয়াট ইজ দ্য থিং লাইক 68 মাইনাস 62 divided by 62, 68 minus 62 divided by 62, 10% আপনার কারেন্সির ছাড় আছে। ক্রুডও হয়তো 10% পড়েছে এই সপ্তাহে। সো ইটস গেটিং অফসেটেড বেসিক্যালি। সুতরাং আমার মনে হয় এরকম বিভিন্ন কারেন্সি ওরিয়েন্টেড ইস্যুটার জন্য ভালো ভালো বেনিফিটসগুলো ঠিক চোখে দেখতে পাচ্ছি। এখন এক্সপোর্ট সাবডিউড আছে যেভাবে ইউরোপ আমেরিকা সব জায়গায়, তো এক্সপোর্ট সাবডিউড আছে, তো সেই জন্য যে এক্সপোর্টটা করা উচিত সেই এক্সপোর্টটা হচ্ছে না। সুতরাং উইক রুপির যে বেনিফিটটা এক্সপোর্টওয়ালারা পাওয়ার কথা সেটা টু দ্যাট এক্সটেন্ট কম পাচ্ছে, তাও পাচ্ছে বাট কম পাচ্ছে। সব মিলিয়ে বিশেষ স্ট্রাকচারাল প্রবলেম। এবার বাজেটটা আসবে, কিন্তু আসবে ফেব্রুয়ারি মাসে আসবে, এখন জানুয়ারি মিডলে আমরা বসে আছি। আই থিঙ্ক দ্য মার্কেট হ্যাজ টু গো ডাউন কোয়াইট আ বিট অ্যান্ড মেবি certain predictions can be made which is of immaterial consequence. কোয়েশ্চেন হচ্ছে আপনি ট্রেডটা করতে পারছেন কিনা, ট্রেডটা নিতে পারছেন কিনা, তারপর খেলাটা আপনার জমে যাবে। এনিওয়ে, জমুক আর না জমুক, ইস্যুটা হচ্ছে আমরা এক সেল অন রাইজ রাখবো, টু সাপোর্টস ভাঙলে পর তার এগেনস্টে যে পুল ব্যাক আসবে সেটা বেচবে। সাপোর্টসগুলো ভালো কাজ করবে, কারণ এখনও লোকে ওই ব্যাপারটা রয়েছে যে সাপোর্টটা কাজ করবে, সুতরাং মানে খুব বড় বায়ার চলে আসছে। আমি শুক্রবারে দেখছিলাম, কিসের দেখছিলাম বেশ, হ্যাঁ, ইয়েস ব্যাংক। আর ইয়েস ব্যাংকে একটা 784 এর ভালো রেজিস্ট্যান্স ছিল এবং 774 একটা ভালো সাপোর্ট ছিল। 784 যেতে পারলো না, পড়লো 75 আসতো, ধারাম করে আবার 783 হয়ে গেল। কি জোর সাপোর্টের, সেটা বিকেলবেলা কিন্তু 762 হয়ে গেল, সাপোর্ট টাপোর্ট ভেঙে গেল। কারণ এই কনভিকশন এখন এই যে বারে বারে ভাঙতে পারছে, এর থেকে যেটা তৈরি হচ্ছে মাইন্ড তৈরি হচ্ছে ট্রেডারদের, এবং সেই মাইন্ডে কী হবে, আগে যেটা সাপোর্ট হিসেবে কাজ হতো সেটা আগামী দিনে সাপোর্ট হিসেবে কাজ করবে না। এটা মাথায় রেখে সাপোর্ট ভাঙলে এনি পুল ব্যাকে আপনি বেচতে পারেন, দ্য সাপোর্ট উইল এগেন গেট ব্রোকেন উইথ দ্য মাইন্ড সেট ইজ গেটিং ক্রিয়েটেড অন দ্যাট বেসিস। আর অসম্ভব ভালো সাপোর্ট ছিল 502 টাকা, 3 টাকার এসকেএস মাইক্রো, এন্টায়ার ট্রেডিং সিচুয়েশন, সেটা আজকে ভাঙলো। এমন ভাঙলো যে আপনার ব্যাপারটা ঘটে। এছাড়াও মিড ক্যাপ বাহেন শুরু হয়ে গেছে, মিড ক্যাপ ইন্ডেক্স খুব ভালোভাবে পড়তে আরম্ভ করেছে। ট্রিপল টপ, মাল্টিপল টপ ফর্মেশনের পরে একটা প্যাটার্ন ব্রেকডাউন, হেড অ্যান্ড শোল্ডার্স ব্রেক টাইপের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শুধু ইন্ডেক্সে যদি হেড অ্যান্ড শোল্ডার্স ব্রেক করে তাহলে বেশ ভালো নিচে যাবে। আর তার মধ্যে কী হবে, আমি ইন্ডেক্সটা তো 200-300 পয়েন্ট হয়তো নিচে গেল আলটিমেটলি, সেটা খুব বড় ব্যাপার না, ইন্ডেক্স দিয়ে খেলতে পারছে না। স্টকগুলো 18%, 20% করে চলে যাবে, বিকজ এরা বেড়েছিল 18-20% করে। এই সব প্রবলেমসগুলো এখন দেখতে পাবেন। এতে কী হবে, আলটিমেটলি ডেলিভারি প্রেশার, সেলিং বাজারে কন্টিনিউস থাকবে। আমার ধারণা মিউচুয়াল ফান্ডেরও, যেটা ডিআইআই রোজ বাই দেখায় আর এফআইআই সেলিং দেখায়, আপনি দেখবেন ডিআইআইতে সেল আসতে আরম্ভ করেছে, সেটা একটা এক্সট্রা বিপদ হবে। সেটা কবে আসবে তো জানি না, একটু আসে আমি দেখেছি। তো সব মিলিয়ে জানুয়ারিটা তো এন্ড তো খারাপ দেখতেই পাচ্ছি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রশ্ন হচ্ছে বাজেটের জন্য কোথায় বাজার রিভার্স করবে। পয়েন্ট হচ্ছে যে আগেবারে বাজেটের এগেন্স্ট ইউফোরিয়া হয়েছিল, কিন্তু যদিও মার্কেট বাজেটে আগে টপ আউট করে যায়। এইবার বাজেট থেকে কি এক্সপেকটেশনস আছে, কতগুলো সরকার খরচের ঘোষণা করবেন। রোড কনস্ট্রাকশন হ্যাপেন্স টু বি ওয়ান বিগ কেস।
বাট রিফর্ম ওরিয়েন্টেড কিছু ব্যাপার নেই, সুতরাং বাজেটের পরেও ব্যাপারটা চলবে আনলেস FIIs come back as a buyer after looking at the budget. So any bottoming out, to my understanding, will be post budget. So mid capের অ্যাটাকটা will earn off the market sentiments much more than the large cap. আজ ধরুন স্টেট ব্যাংকে এতটা অ্যাটাক হয়েছে, it has not earned off the market in terms of sentiments. স্টেট ব্যাংক তো চলে না, পড়ে। তো এখন বটমিং আউট যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, সেটা আমার ধারণা বাজেট শুনে টুনে পোস্ট বাজেটে হয়তো কোনো এক সময় একটা ভিউ নেওয়া যেতে পারে, যার জন্যে পোস্ট বাজেট 5th, 6th, 7th মার্চ আমি বাজেট ওরিয়েন্টেড সেমিনার করছি দীঘাতে, আউটস্টেশন, নট ইন কলকাতা। তার অ্যাডভার্টাইজমেন্ট আমাদের নিউজ পেপারে এসে যাবে। যেহেতু আপনাকে তাড়াতাড়ি বুক করতে হবে, কেন ইটস Saturday, Sunday and Monday return. Saturday going around 11 o'clock, reaching there by 2 o'clock, having a seminar from 5 o'clock to 8 o'clock, and then a bit of relaxation, and then Sunday morning it will be starting at 11, will end somewhere around 5. এছাড়া অনেক সময় পাবেন one-to-one আমার সাথে আলোচনা করার জন্য। দ্যাট ইজ আ অ্যাডেড অ্যাডভান্টেজ অফ হ্যাভিং সেমিনার্স আউটসাইড। আমার তো ইউনিভার্সিটি সমুদ্রে ঝামাঝামি করার কোনো ব্যাপার নেই, সুতরাং আমারই এক ক্লায়েন্ট বন্ধুর হোটেল আছে, ওই আমার বলছিল, তো খুব সস্তায় করে দিচ্ছে। অ্যান্ড ইটস বেসিক্যালি 2 night stay and 3 days. অ্যান্ড যেটা বলছিলাম যে সেমিনারটা আমি বাইরে করবো, আমারই এক ক্লায়েন্ট কাম বন্ধু, ওর হোটেল সস্তায় বললো করতে পারেন। So it's not going to cost you great money. 2 night stay, then 2 night dinner, মোটামুটি 2 লাঞ্চ, 3 ব্রেকফাস্ট। যাওয়ারটা হচ্ছে অ্যাবাউট 11টার সময় অন স্যাটারডে, রিচিং দেয়ার 2 o'clock। তারপরে যেটা বলছিলাম, ফেরাটা হচ্ছে সোমবার, which is a holiday for stock market, at about 11, reaching কলকাতা by 2. কনভিনিয়েন্ট ব্যাপার, শান্তিতে কাজ করা যাবে। পোস্ট বাজেট পড়াশোনা যেটুকুন করবো, যেটুকুন বুঝবো, তার উপর সেমিনারটাকে তৈরি করো। এই সেমিনারটা ঠিক ওই প্রেজেন্টেশন ওরিয়েন্টেড নয়, ইট ইজ মোর অফ এ টক শো। আলোচনা, চার্টস, সেটা দেখে ভেরিফাই করা, what are the probabilities we can do, because আবার বাজার সাজবে, আবার বাজার নতুন হাই করবে, এসব তো সবই হয়, ইটস এ কোয়েশ্চন অফ টাইম। আর যেটা বলছিলাম, তো হ্যাঁ, এটার জন্য আপনাকে আমাদের অফিসে, আমি খবরের কাছে ডিটেলস লেখা আছে। সেমিনার ফিজ উইল বি $5,000, তার মধ্যে সব কিছু, ট্রেন ফেয়ার, হোটেল, খাওয়া দাওয়া, সেমিনার ফিজ সব ইনক্লুড আছে। আপনি আপনার পরিবার, বন্ধু বান্ধব ওদেরও নিয়ে আসতে পারেন। যারা সেমিনার অ্যাটেন্ড করছে না তাদের জন্য একটা ডিসকাউন্ট অবভিয়াসলি হবে, সেমিনারের কস্ট হবে বাদ দিয়ে দেবো। বাকি ইটস এনজয়েবল টাইম। মার্চ মাসে তখন খুব সাংঘাতিক গরম পড়ে, এই সমুদ্র হাওয়াটা আছে। আমাকে ওই বললো যে সব ঠিকঠাক ক্লাইমেট ওয়াইজ দ্যাট পয়েন্ট অফ টাইম, সো ফাইন, লেটস গো। If you come in, fair. If you are not coming, doesn't matter. সেমিনার কলকাতায় হয়তো করবোই না, আনলেস কারণ জুন জুলাই টাইপে যদি করার প্রয়োজন থাকে তাহলে করবো। The government has done about 1 year. First budget has been only done. The second budget technically. So they have a lot of things to do. But I need the return of the FIIs
and I need some ground level actions from the government and maybe at some point of time some reforms. তো সেটা বাজার আন্দাজ করে দেবে, আপনাকে জানিয়ে দেবে, টেকনিক্যালস জানিয়ে দেবে। টেকনিক্যালসে এখন সব সেল পজিশন আছে। এটা একটা জেনারেল স্ট্রাকচারাল গল্পটা করে রাখলাম। উইচ স্টক টু সেল, ওয়েট টু সেল, I've given you an indication. Banking and real estate would be the best bets along with maybe Larsen Tubro Times, capital goods. আপনি বলবেন অনেকখানি পড়ে গেছে, ঠিক আছে, অনেকখানি পড়ে গেছে, আরও পড়বে। এই অনেকখানি পড়ে গেছে বলে অনেকবারই 1250-1300 টাকায় লার্সেন কিনে লোকজন 1500-1600 টাকা বেচতে পেরেছে। দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট অ্যাটমসফিয়ার। আর সেটা এখন 1100 টাকা হয়ে গেছে, এবং এইবার যে কিনেছে সে ধরা পড়ে গেছে। তো সেই দিক থেকে ব্যাংকস, PSU ব্যাংক শুড বি সেল আইডিয়াস। সেটা দুদিন পরে দেখবেন, যেমন অ্যাক্সিস ব্যাংক যেভাবে ট্যাঙ্ক করছে, তো অ্যাক্সিস ব্যাংক ইজ অলসো সেল আইডিয়া। সেটা যারা হোয়াটসঅ্যাপ পান, যদি পার্টিকুলারলি অ্যাক্সিস ব্যাংক জিজ্ঞেস করতে চান, সেটা বলে দেবো যে কোন লেভেলে ব্যাংক। আমি থিমটা দিয়ে রাখলাম, এই থিমে কাজ হবে। দু একদিন স্টপ হতে পারেন, স্টপ হলে কিছু এসে যায় না। এরকম একটা মার্কেটে স্টপ ছাড়া সেল করা যায়, প্রোভাইডেড ইউ হ্যাভ দ্যাট সেলিং অ্যাটিটিউড না থাকলে আপনি মার্কেট ট্যাকেল করতে পারবেন না। আচ্ছা, কেনার যদি কথা হয়, রিলায়েন্স, BPCL, HPCL এই টাইপের শেয়ারগুলো রিট্রেসমেন্ট পেলে পর, যেমন ধরুন আমি একদিকে এটা বলছি, আমার মাঝে মাঝে ভয় লাগে যে IGL এর মতন স্টক, আই থিঙ্ক যেখানে বন্ধ হয়েছে আজকে, it has generated a sense in it. It is very surprising to me. How do you handle IGL? Backup story তো strong. বারে বারে আপনাকে বেঁচে ট্রাই করতে হবে। রিল্যাক্স, বারে বারে কিনে ট্রাই করতে হবে। আমি আগেও বলেছি আপনাদের, দিস ওয়াজ দ্য স্টক অফ 2016. So Reliance is a lovely hedge against any sharp position. এবার সরকার এইসব দেখতে পেলে কোথাও মাঝখানে ঢুকবে। ব্যাংকগুলোকে ক্যাপিটালাইজেশনের টাকা দেবে। অন্য মার্কেট কন্ডিশনে এরকম টাইপের খবর টবর যদি আসে আগামী দিনে, তাহলে সেটা একটু সেলিব্রেট হতো। এখানে কি হবে, খুব টেম্পোরারি সেপারেশন হয়ে যাবে, ওরা আবার টাকা দেবে, আবার লেন্ড করবে, আবার এনপি হবে, হচ্ছে না। এরকম একটা ব্যাপার আছে যা হবে। মার্কেটে গুড নিউজ আর নট ডিসকাউন্টেড ওয়েল ইন টার্মস অফ any bullish formation. It gets discounted ultimately into a bearish formation. সরকারি ব্যাংক, নিজের ব্যাংক, সরকারি অফিসাররা ধার দিয়েছে, সেই ধারে চোট খেয়েছে। নিজের ব্যাংক, নিজের লোক, চাকরিতে ছাড়াতে পারবে না, আর নিজের তো টাকা প্রিন্ট করার মেশিন আছে, সুতরাং ব্যাংকে টাকা দিয়ে দেবে। আর এগুলো শেয়ার বাজার আর যাই হোক পছন্দ করে না, সোজা কথা। You can't take a concrete decision about what is the road ahead for your banks. You are in a business and you can't handle the business, and now when you have a problem in the business, you try to protect the business by doing some more stupid things. বাজার হয়তো এইভাবে ভাববে, আমি তো ব্যক্তিগতভাবে ভাবছি, বাট বাজার হয়তো এইভাবে ভাববে, এবং ভাবলে পর কী হবে, এই ব্যাংকসগুলোর উপর আরও বেশি অ্যাটাক হয়ে যাবে। সো কিপ ইন মাইন্ড দ্যাট দিস মার্কেট as of now has broken technical parameters. There will be good news to cheer in the process, so maybe I suppose একটু ইন্টারডের ওপরই বেশি থাকবেন, পজিশনাল রাখবেন না, কেন ওভারনাইট crude prices can change and rupee can become this and dollar. দেখুন, যেটা খারাপ সেটা খারাপের অতি দিকে রয়েছে। ক্রুড খারাপ দাম আরও হবে হয়তো, বাট অতি দিকে রয়েছে।
অতীত থেকে যদি একটা টেম্পোরারি বাউন্স ব্যাক করে তখন তো ওই 2-4 দিনের জন্য আপনার ট্রেড চটকে যাবে। সো জাস্ট কিপ দ্যাট ইন মাইন্ড। দিস স্পোরাডিক হিকাপস, ডেড ক্যাট বাউন্সেস উইল হ্যাপেন, সেটা হবেই, আপনি কিছু করতে পারছেন না। বাট আমি ওভারঅল স্ট্রাকচারটা বলে দিলাম, ইন্ডিভিজুয়াল স্টকসে যাচ্ছি না এখন, কেন পয়েন্ট হচ্ছে যে একটু ওয়াচ করে করে আমাকে আপনাদের অ্যাডভাইস দিতে হবে। দ্যাট আই সাপোজ ফেসবুকে আমার www.siddharthachaterjee.com লগ ইন করুন, ওটা আমি একটু 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 কারেন্ট সিচুয়েশনটাকে আপডেট করা শুরু করেছি গত সপ্তাহ থেকে। নট দ্যাট ভেরি ভেরি থিংস হ্যাভ বিকাম আপডেটেড, বাট কারেন্ট সিচুয়েশনগুলো আমি আপডেট করা শুরু করেছি। ওখানে একটু খেয়াল রাখবেন। নিউজ পেপার তো আছেই, and if you are not a newspaper subscriber, please do subscribe, because ওখানে তো অনেকখানি খেটে বলে দেওয়া থাকে। এই মোটামুটি থাকলো, আমরা একটা সিরিয়াস ইউটিউব প্রোগ্রাম, স্টক স্পেসিফিক, ট্রেড স্পেসিফিক আমি শুরু করব যখন আমার মনে হবে যে এখান থেকে ব্যাপারটা খুব সুন্দর বোঝানো যায়। সেটার জন্যে আমাকে একটু টাইম দেবেন। একটা রিদমে ছিলাম, বাজার ছিল, রিদমটা ঘুরলো, বুঝলাম ঘুরেছে, তারপরে একটা মনে হচ্ছিল যেন অ্যাকিউমুলেশন করছে, সেটা প্যাটার্ন ব্রেকডাউন হলো। সো নাও ইউ হ্যাভ এ রিদম আদারওয়াইজ ইন পার্টিকুলার স্টকস। I have not been ever bullish about PSU banks. I never looked at it. Then I was thinking, যে আরে বুলিশ তো নয়তো বেয়ারিশ ট্রেডসগুলো দিতে পারতাম। যা হয় বেয়ারিশ ট্রেডস আপনার পছন্দ করেন না, আপনার নেন না, তার জন্য আমি এটা করিনি। এনিওয়ে, আমি পরের সপ্তাহে অনেক স্পেসিফিক ট্রেডসে চলে যাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং টুডে। ডু কাম দীঘা সেমিনার, মার্চ মাসে হচ্ছে, অনেক সময় আছে। ইউ ক্যান ব্লক ইউর টাইম, and anyway that is limited to 70-80 জন ম্যাক্সিমাম। তো আমার অফিস থেকে হয়তো 8-10 জন তো থাকবেই। সো লেটস সে 60-70 জন। সো ওটাকে করতে হবে। টিকিটটা, ট্রেনের টিকিটটা বুক করতে হবে। আপনাকে বলে রাখি, আপনারা ফোন করবেন আমাদের অফিসে, তাপসের সাথে কথা বলবেন। তাপসের ডাক্তার কি ওর টেলিফোন নাম্বারটা জানেন? না থাকবো তো, কেন নাম থাকবো তো, চাল না তারপরে। তো তাপস উইল বুক দ্য টিকিটস, কেন ট্রেন টিকিটটা আপনি বুক করে দিন 1000 টাকা দিন, তারপর বাকি টাকাটা টাইম মতো আমরা ছেড়ে দেবো। আর কিছু না, একসাথে ট্রেনে করে যাওয়ার মজা আছে, গল্প আছে, কোয়েশ্চেন আনসার অনেক রকম করা যাবে। কি 9163322343, এটা কি তাপসের নাম্বারটা তারা স্ক্রোল চালিয়ে দিন। ঠিক আছে, আপনারা স্ক্রোলে দেখবেন যে তাপসের নাম্বারটা যাচ্ছে, ওকে ফোন করে এই জিনিসটা করে দিই। আপনি যদি 31 জানুয়ারির মধ্যে না করেন, তাহলে আমি আবার এই ট্রেন টিকিটগুলো অর্গানাইজ করতে পারবো না, অ্যান্ড দ্যাটস এ হেডেক। ট্রেন টিকিটের জন্য যদি সব কিছু ছেড়ে লোক পাঠাতে হয় আপনাদের জন্য, সেটা আপনার 15 দিন টাইম আছে, ফটাফট করুন। কারণ এই রেলওয়ের টিকিটের ব্যাপারটা তো আমার নিজের হাতে নেই, এবং আমি জানি না যে কবের মধ্যে বুক হয়ে যাবে। যত তাড়াতাড়ি বুকিং হয়ে যাবে, একটা দিক শান্তি, তারপরে আপনি আপনার ব্যাপারগুলো করুন। এবং ধরুন কোনো কারণে যদি ক্যান্সেল হয়, রেলওয়ে টিকিট তো ক্যান্সেল করাই যায়, এবং তার তো ক্যান্সেল চার্জেস খুব একটা সাংঘাতিক ব্যাপার না। একটা রেলওয়ে টিকিটগুলোর দামই তো 450 টাকা, চেয়ার কার, এয়ার কন্ডিশনার বলতে। I don't know, এই 450 টাকার খালি দামে কেন টিকিট করার মাথা ঢোকে না। ঠিক আছে, ভালো। খাওয়া দাওয়াটা আমি জানি না, খাওয়া দাওয়ার কস্টটা আমি ঠিক জানি না, বাট আমি এখান থেকে বলেছি যে ওইসব তোমাদের উল্টোপাল্টা কুকদের রান্না বান্না আমি আই এম নট ইন্টারেস্টেড। সো কলকাতায় কুক নিয়ে যাবো। ওরা মাছের বাজারে যেতে পারি সবাই মিলে, মাছের বাজার মাছ কিলো। আমি দেখি পশ্চিমবঙ্গ মৎস্য ডিপার্টমেন্টকে আমি লাগাচ্ছি, কারণ ওদের সাথে আমার এখন MOU সাইন হয়েছে। আই এম ডুইং এ প্রজেক্ট ফর দ্য ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ মিনিস্ট্রি অফ ফিশারিজ, and I know all their MDs and secretaries and all that. তো ওদের সাথে একটা কিছু করে সস্তায় মাছ ওখানেই জোগাড় করি, ওখানে ভেড়ি থেকে মজা করতে হবে কিছু একটা। মোহনা থেকে গিয়ে সব আলাদা মাছ নিয়ে আসতে পারবো।
আর আপনারা যদি ভেরি ফেরি দেখতে চান আমায় জানাবেন, তাহলে আমি মৎস্য ডিপার্টমেন্টকে বলে আর কি ব্যবস্থা করতে হবে। বলতে কী একটা আছে ওখানে, আমাকে বলেছিল যে আপনি স্যার যদি কাইন্ডলি যান তো। এছাড়া একটা জিনিস ইন্টারেস্টিং আসছে, সেটা হচ্ছে ক্লোজ টু ফেব্রুয়ারি মিড, বিটুইন 10th and 15th ফেব্রুয়ারি আমাদের ভজরি ভান্ডার একটা নতুন প্রজেক্ট লঞ্চ হচ্ছে, যার নাম মাছলি বাবা। মাছলি বাবা ইজ আ ফিশ স্টোর, র ফিশ স্টোর, ফ্রোজেন চিল্ড আস্ত, যেমন আপনারা গড়িয়ার পানিতলা বাজারে দেখেন। চিল্ড কাট মানে রাস্তাটাকে কেটে কুটে দিয়ে মাছে মাঝে যেমন হয়। যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আপনি ওখানে চিল্ড পিসেসে পাবেন। তাহলে আপনার যদি 2 পিস রুই মাছ লাগে, কারণ আপনি রুই মাছ খেতে ভালোবাসেন, আর বাড়িতে আরেকজন খেতে ভালোবাসেন ইলিশ মাছ, আর আপনার 1 পিস ইলিশ মাছ লাগে, যেমন কেক অ্যান্ড পেস্ট্রি দোকানে আপনি পান। সো পিস ওয়াইজ একটা বিক্রি হবে, একটা পিস ওয়াইজ প্রাইস। এছাড়া ওইখানে থেকে আপনি ওই হোম ডেলিভারি করাতে পারবেন। সো যে কটা মাছ লাগবে আপনার হোম ডেলিভারিতে হয়ে যাবে। এইটা দক্ষিণ কলকাতায়, সাউথ কলকাতায় হচ্ছে 24A লেক ভিউ রোড, ঠিক সমাজসেবী যেখানে পুজোটা হয় তার ঠিক সামনে দেখবেন মাছলি বাবা দোকানটা রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা আমারই প্রজেক্ট, আমারই ব্রেইন চাইল্ড, সো আমি একটু হয়তো বেশি ইনভলভ আছি এই মুহূর্তে, থাকবো ভবিষ্যতে, তারপরে যা হয় অন্য প্রজেক্টে চলে যাবো। দেখছি বাঙালিকে মাছ খাওয়ানোর অন্য স্টাইল, ফিল্ড ফুলি অ্যাকোডিশন শপ, কাটার ফাটার আছে, সেসব ব্যাপারটা আমার কাছে কায়দা হচ্ছে। সাহেবরাও মাছ কিনতে আমার ধারণা, বিদেশে নিয়ে যায় আমার ধারণা, দিল্লিতে নিয়ে যাওয়া যায়। সো মাছলি বাবা আপনার শহরে আসছে বাই অ্যাবাউট 15 ফেব্রুয়ারি, মেবি 10th we will inaugurate. অ্যান্ড কলকাতার অনেক দামি দামি লোকেরা খুব এক্সাইটেড, বলেছে আমাদের নেমন্তন্ন করো ভাই, নেমন্তন্ন করো ভাই। কেন নেমন্তন্ন? আমরা কোনোদিন কোনো কিছু খুলে নেমন্তন্ন তো করি না। খুলেছি, পছন্দ হয়েছে, আসুন খান চলে যান টাইমস। বাট এবার হয়তো আমাদের একটু ইনোভেট করাতে হবে। মৎস্য মিনিস্টার হিমসেলফ ইজ ইন্টারেস্টেড। তো সব মিলিয়ে মিশিয়ে ইন্টারেস্টিং এটা বললাম। আমাকে অনেকে জিজ্ঞেস করছিল যে ওয়াকার্ড কী হবে। এই আমেরিকা না আজকাল এই আমাদের দেশের যতগুলো ফার্মা কোম্পানি আছে তার উপর বোধহয় একটা কী কারণে অ্যাটাক করে বসে আছে। রাত দিন শুধু এটা ইন্সপেকশন নোট হয়েছে, এটাকে ইন্সপেক্ট করতে এসছে। এত তো ইন্সপেক্টর আগে আসতো না, আজকে না তো আসছে কেন? একটা খেলা আছে, আমি ধরতে পারছি না খেলা। ওয়াই উড দে ডু অল দিস? সো ওয়াকার্ড যদি 1200 টাকায় পাওয়া যায় আমরা কিনবো কিনবো, সামথিং কল ভ্যালু। সো ওয়াকার্ড 1200 টাকা পেলে আমরা কিনবো। আমার মনে হয় 1350 মতন দাম ছিল শুক্রবার। 1200 টাকা হয়তো তার তলাও পাবো, যে বাজারে যে অবস্থাতে পাওয়া যেতে পারে। বাট আই এম জাস্ট ট্রাইং টু গিভ ইউ দ্য আইডিয়া দ্যাট দিস কুড বি আ চেরি পিকিং, দিস ডেফিনেটলি ক্যান বি আ চেরি পিকিং। এনিওয়ে, আজকে এখানে শেষ করছি, কারণ আমার থার্ড প্রসেসে এখনও ফাইন্ড আউট করি। বইমেলা, বলে গেছি বইমেলা, টেকনিক্যাল ইনগ্রেশন 26 জানুয়ারি 4 o'clock in the evening, স্টল নাম্বার 435, অপোজিট 3 নম্বর গেট। আমার দুটো বই রিভাইজডভাবে লিখেছি আমি। এবার ডেরিভেটিভস লিখেছি, ফিউচার অপশন থেকে এবং নিফটিটাকে নিয়ে একটা ডেরিভেটিভস ওয়ার্ল্ডটাকে লিখেছি। মাই এক্সপিরিয়েন্স আই পুট ইন on the net points. Why experience I would say the net points আলটিমেটলি কী করতে হবে সের উপর আমার অনেক ফোকাস আছে। এবং সে আর অমনিবাস করেছে, সেখানে আমার মনে অনেক অনেক ভালো ভালো জিনিসপত্র আমি ইনক্লুড করতে পেরেছি। শেয়ার বই যখন লিখেছিলাম 10 বছর আগে, তখন যে অভিজ্ঞতা ছিল সেটা যা লিখেছি প্রচণ্ড উপকৃত হয়েছে বলে বলেছে। এই বইটা পড়লে it tackles everything from value buying, selections, stock picking, SIP,
terminologies, methods, entry, exit, everything. So it's a complete works. এই বইটাও ওই বইমেলা 26 তারিখ ইনগ্রেট করবো। সো 26 জানুয়ারি ইজ এ ডেট। আমি আজ আপনারা যখন দেখছেন রোববার যদি দেখছেন, তো এখন আমি একটা ওয়ার্কশপ করছি, 2 দিনের ওয়ার্কশপ। সেটা আবার ওয়ার্কশপটা করবো মার্চ মাসে কোনো এক সময়। ওয়ার্কশপস আর ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট থিংস। এবং জানুয়ারিটা মোটামুটি সেগুলোটা বলে দিলাম। বাজারের কন্ডিশন না, ইফ দেয়ার ইজ সাম মেজর চেঞ্জ ইন দ্য মার্কেট, আই ডোন্ট সি এনি রিজন দেয়ার ইজ মেজর চেঞ্জ। ভাবছিলাম তাহলে এটি ইউটিউবে ছোটবেলা প্রোগ্রাম আপলোড করে দেবো, না, আই ডোন্ট সি দ্যাটস গোনা হ্যাপেন। এনিওয়ে, থ্যাঙ্কস ফর ওয়াচিং টুডে। দেখা হবে।